বন্ধুরা নমস্কার, যতনান্য খুলুমখা। 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে। আজকে আলোচনা করব সিপিএমকে নিয়ে। সিপিএম কি 28-এ ঘুরে দাঁড়াতে পারবে? সিপিএম কি 28-এ ক্ষমতায় ফিরতে পারবে? সিপিএম এর পক্ষে 2028 সালে আবার পরিবর্তন ঘটিয়ে বিজেপিকে হটিয়ে শাসন ক্ষমতা দখল করা সম্ভব হবে? এই বড় প্রশ্নটা, এই প্রশ্নের সঙ্গে আরেকটা বড় প্রশ্ন রয়েছে যে 2028 কেন সিপিএম এর জন্য ত্রিপুরা রাজ্যে ডু অর ডাই? কেন 2028-এ সিপিএমকে জিততেই হবে, না জিতলে হারিয়ে যেতে হবে? এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার কারণে না টেনে সবটা শুনবেন ভালো করে। রাজ্যের রাজনীতি নিয়ে, বিশেষ করে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। তার কারণে যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে এই সমস্ত আলোচনাগুলো শুনতে পারবেন। প্রথমত হলো যে সিপিএম এর দিকে যদি আপনারা তাকান, সিপিএম দীর্ঘদিন ক্ষমতা ভোগের পরে 2018 সালে আপনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তার কাছে প্রথম লড়াই ছিল, ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল 2023 পর্যন্ত তাদের দলের বিরাট সংখ্যক ক্যাডার, ভোটার, সমর্থক, নেতা তারা কঠোরভাবে বিশ্বাস করত যে দল ঘুরে দাঁড়াতে পারবে এবং দল দুর্বল হয়ে যাওয়া, কারণ 2023 আস্তে আস্তে বিজেপি অনেকটা দুর্বল হয়ে গেছিল, অনেকটা জনপ্রিয়তা হারিয়েছিল, সেই দুর্বল হয়ে যাওয়া বিজেপিকে হারিয়ে একা ক্ষমতায় ফিরতে পারবে। তার কারণে কোনো অবস্থাতেই তারা আসন বাটোয়ারা নিয়ে তারা কম্প্রোমাইজ করতে রাজি ছিল না। তার কারণে এমন সংখ্যা নিয়ে তারা লড়াইটা করেছে যাতে তারা নিশ্চিন্ত যে 31টা অন্তত পক্ষে তো জিতবই, তাহলে তো ক্ষমতায় আমরা একাই আসবো, একাই সরকার বানাতে পারবো, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সবই আমাদের হবে, সব জায়গাতে আমাদেরই রাজত্ব হবে। এই কারণে তারা আনকম্প্রোমাইজিং ছিল তারা সিট শেয়ারিং এর ব্যাপারে। কিন্তু যখন তারা হেরে গেল তখন তারা শুধুমাত্র যে একটা ইলেকশন হারলো তার না, কিন্তু তাদের কর্মীদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো, একটা প্রশ্ন তৈরি হলো যে দল কি তাহলে দুর্বল হয়ে যাচ্ছে? দলের পক্ষে কি তাহলে বিজেপিকে হারানো সম্ভব না? দলের পক্ষে কি আরেকবার ক্ষমতা ফিরে আসা সম্ভব না? এই বড় প্রশ্ন তাদের মনের মধ্যে তৈরি হলো। আর তৈরি কেন হলো? তার কারণ হলো 2018-তে 49 থেকে সিপিএম 16-তে নেমেছিল, আর 2023-এ 16 থেকে 17 হওয়ার পরিবর্তে সংখ্যাটা 11-তে নেমে গেছিল। 11 সে ধরে রাখতে পারেনি, একটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে উপনির্বাচন হওয়ায় সার ওই 11 থেকে কমে 10-এ এসে দাঁড়িয়েছে। ফলে আসনের দিক থেকে সিপিএম এর অবনতি হয়েছে এই সময়কালটাতে। আর ভোটের হিসেবে আপনার গত 2023-এর নির্বাচনে সিপিএম এর কত পার্সেন্ট ভোট কমেছে জানেন? 17.6%। 17.5% ভোট 2018-র তুলনায় 2023-এ কমে গেছে। তার মানে এই যে বিশাল সংখ্যক ভোট, সেগুলো হয় বিজেপিতে গেছে তার একটা অংশ, না হয় তারা হতাশ হয়ে ঘরে বসে রয়েছে, না হয় কংগ্রেসে ভোট গেছে। যে কোনো কারণেই হোক না কেন তারা কিন্তু সিপিএম এর ভোটের যে টোটাল ভোটের যে হিসেব তার মধ্যে কিন্তু আর থাকেনি। এখন এটা ঠিক যে অ্যালায়েন্স হওয়ার কারণে অনেকে বলবেন যে ভাই যেখানে কংগ্রেস ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেখানে তাদেরকে ভোট দিয়েছে, সুতরাং এই ভোটটা তো আর সিপিএম এর হিসেবে দেখানো হবে না। কিন্তু 17%-এর মধ্যে যদি আমি 5 to 10%ও যদি ধরি, তাহলেও বিশাল সংখ্যক ভোটার কিন্তু সিপিএম থেকে আস্থা হারিয়ে অন্য কোথাও চলে গেছে। এবার যদি 2018-তে তারা লড়াই করে তারা ভালো রেজাল্ট করতে না পারে, মানে ক্ষমতায় যদি আসতে না পারে, ভালো রেজাল্ট বলা মানে এই না যে 16-17টা আসন পেল, আগের তুলনায় তো ভালো হলো, তাহলে তো বাস ঠিক আছে, না তা না, কিন্তু তাদের ক্ষমতায় আসতে হবে। তাদের কাছে একটাই বিকল্প রয়েছে, সেটা হলো শাসন ক্ষমতা দখল করা, হয় সিঙ্গেল না হয় অন্য কারোর সঙ্গে মিলে মিশে। সিঙ্গেল একরকম অসম্ভব এখনো পর্যন্ত লাগে, অন্য কারোর সঙ্গে মিলে মিশে
সম্ভব হবে কিনা সেটা সময় বলবে। তো ক্ষমতা দখল করতে না পারলে কি হবে তাদের, একবার খেয়াল করে দেখেন। পশ্চিমবঙ্গে 2011-তে তারা শাসন ক্ষমতা হারিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে। 2016টা তাদের কাছে ঘুরে দাঁড়ানোর একটা মানে নির্বাচন হিসেবে পরিগণিত হয়েছিল। বাংলাতে সিপিএম এর নেতারা, কর্মীরা, সবাই ক্যাডাররা মানুষকে আশ্বস্ত করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আর থাকতে দেবে না, তারা এবার ফিরে আসছে। কিন্তু 2016-তে যখন তারা ফিরে আসতে পারলো না, ভোট কমলো, আসন কমলো, সবকিছু কমলো, তারা দুর্বল হলো। এরপরে দেখেন আপনারা, এরপরে নির্বাচনটা হলো 2021-এ, সিপিএম শূন্য হয়ে গেল। সিপিএম এর ভোট শেয়ার আরো অনেক কমে গেল। কেন কমলো? কারণ হলো দলের কর্মী সমর্থকদের বিরাট অংশ মনে করলো যে তাদের পক্ষে হয়তো সম্ভব না, তাহলে কে আছে এমন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতে পারে, তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। দেখলো যে নরেন্দ্র মোদী মধ্য গগনে সূর্য, তখন নরেন্দ্র মোদী তখন মহাপ্রতাপশালী নেতা হিসেবে উঠে এসেছেন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির তখন নতুন করে জয় জয়কার হচ্ছে এবং শুধু এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে। এই অবস্থাতে তাদের তখন মনে হলো বিজেপিতে গেলে, বিজেপিকে ভোট দিলে, বিজেপিকে শক্তিশালী করলে হয়তো তাদের যে সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, তাদের যে চোখের বিষ, দু চোখের বিষ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব। তার কারণে তারা তখন বিজেপির আশ্রয়ে চলে গেল। আপনারা দেখবেন যে ত্রিপুরাতে বিরাট সংখ্যক ভোট তাদের কমে গেছে। যদি 2028-এর আগে যদি মনে করেন যে অন্য কোনো দল, সে কংগ্রেস হোক বা অন্য কোনো দল, যদি ব্যাপক আকারে উঠে আসে, তাহলে হয়তো সিপিএম এর ভোটটা যেটা আছে সেটাও হয়তো ধরে রাখতে পারবে না, এর থেকেও হয়তো অনেক ভোট কমে যাবে। তার কারণে তাদের কাছে এই সময়টা, এই যে 2026-27 এই যে সময়কালটা, এটা এত বেশি স্পর্শকাতর যে এখনই তাদের ময়দানে নেমে তাদেরকে লড়াই করতে হবে। তারা এখন কিন্তু লড়াইয়ের ময়দানে নাই, তারা সভা করছে, সমিতি করছে, বিভিন্ন জায়গাতে মিছিল টিছিল করছে, মিছিলে লম্বা মিছিলে প্রচুর মানুষ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু লড়াই বলে না। 78-এর আগে যে লড়াকু সিপিএমকে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে, এমনকি 93-র আগে যে লড়াকু সিপিএমকে ত্রিপুরার মানুষ দেখেছে, তার ধারে কাছে কিন্তু বর্তমান সিপিএম নাই। বিজেপি এমনভাবে সিপিএমকে নিয়ন্ত্রণ করে নিয়েছে, সিপিএম এর লড়াই আন্দোলনকে, যে এখন সিপিএম এর পক্ষে ময়দানে নেমে একটু জোরে কথা বলা একরকম প্রায় অসম্ভব হয়ে গেছে। তার কারণে এই জায়গাটা সে যদি পূরণ করতে না পারে এবং অন্য কেউ যদি এই জায়গাটাতে কাজ করে মানুষের মনের মধ্যে যদি কনফিডেন্স তৈরি করে ফেলে, তাহলে এমন হতে পারে যে 2021-এর বাংলার মতন 2028-এর ত্রিপুরায় বিধানসভাতে সিপিএম এর হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো এই কারণে সিপিএম এর কাছে এটা ডু অর ডাই, মানে সিপিএম এর কাছে কিন্তু এখন 10 বর্ষীয় পরিকল্পনা নেওয়ার কোনো সুযোগ নাই যে ভাই ঠিক আছে 10 বছর 15 বছর পরে অন্যরা দুর্বল হবে, বিজেপি এইরকম ডাউন হবে, কংগ্রেসের এইরকম হবে, সেই রকম হবে, অন্য কোনো দলের উত্থানের এরকম কোনো সম্ভাবনা নাই, তখন আমরা না হয় দেখব। এটা কিন্তু বলার কোনো, ভাবার কিন্তু কোনো সুযোগ তাদের কাছে নাই। তাদের কাছে একটাই বিকল্প, there is only one alternative for CPIM in Tripura, that is 2028 assembly election। এই নির্বাচনটাকে যদি তারা হারিয়ে ফেলে, তাহলে তাদের কাছে ধরে নিতে পারেন ত্রিপুরা রাজ্যে, হ্যাঁ তারা রাজনীতিতে টিকে থাকবে, তারা মাঝে মাঝে প্রোগ্রাম করবে, লড়াই করবে, আন্দোলন করবে, অল্প অল্প করে সব কিছু করবে তারা। বিজেপি চলে গেলে হয়তো এগুলো একটু বেশি করে করতে পারবে, কিন্তু তারা কিন্তু ক্ষমতায় ফেরার যে যুদ্ধটা, সেটা কিন্তু এরপরে আর করতে পারবে না। তো তার কারণে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে 2028 সিপিএম এর জন্য ডু অর ডাই। 2028 বিজেপির জন্য কিরকম হবে সেটা অন্য ভিডিওতে আলোচনা করব, কংগ্রেসের জন্য কিরকম হবে সেটা অন্য ভিডিওতে আলোচনা করব। ত্রিপুরা রাজনীতিতে আগামী দিনে কি কি ঘটতে পারে বলে মনে হয় সেগুলো নিয়ে অন্য আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর সঙ্গে আপনি আপনার যে দৈনন্দিন অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে কি একমত, না আপনার মনে হয় যে না ঠিক এরকম না, অন্য কিছু, অন্য কোনো রকম হতে পারে?
তাহলে কীরকম হতে পারে সেটা জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে। সঙ্গে থাকবেন এভাবে। এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই চ্যানেলটা মূলত ত্রিপুরার জন্য ডেডিকেটেড। এই চ্যানেলটা যদিও নাম আমার নামেই, প্রসেনজিৎ চক্রবর্তী নামেই চ্যানেলটা, কিন্তু তবুও এই চ্যানেলটাতে শুধু ত্রিপুরার রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, ত্রিপুরার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়, ত্রিপুরা নিয়ে আলোচনা করা হয়। তার কারণে এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের যদি সদস্য হওয়ার ইচ্ছে আপনার থাকে, তাহলে এই চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করুন। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সদস্য হয়ে চ্যানেলটাকে আরও মজবুত করুন। হাইপ নামে যদি নিচে কোনো অপশান দেখতে পান, এই ভিডিওর ঠিক নিচেই লাইক ইত্যাদির পাশে, তাহলে হাইপ ক্লিক করে চ্যানেলটাকে এগিয়ে দিন। হাইপ করতে কিন্তু কোনো পয়সা টয়সা লাগে না, এটা খেয়াল রাখবেন, একেবারে মাগনাতে। ভালো থাকবেন। যত খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।